Hello viewers, Assalamu alaikum. This is Sadia Jahanjin and welcome back to my channel Learn with Jane. আজকে আমরা পড়ব টেড হিউজের মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটি কবিতা উইন্ড নিয়ে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। টেড হিউজ, তার ফুল নেম এডওয়ার্ড জেমস হিউজ এবং তার পেন নেম হচ্ছে টেড হিউজ। তিনি ইয়র্কশায়ার, ইংল্যান্ডে 8ই অগস্ট 1930 সালে জন্মগ্রহণ করেন। শৈশবকাল থেকেই তার সাথে প্রকৃতি, পশু পাখি এর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার প্রভাব তার কবিতাগুলোর মধ্যে আমরা দেখতে পাই। যেমন তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি ছিল দ্য হিয়ক ইন দ্য রেইন, যেটা 1957 সালে প্রকাশিত হয়েছে। সেই বইটির মধ্যেও আমরা কিছু কমন থিম দেখতে পাই, যেগুলো হচ্ছে নেচার, অ্যানিমেল এবং তাদের রিলেশন। আর উইন্ড কবিতাটি এই কাব্যগ্রন্থেই প্রকাশিত হয়েছিল। এই কবিতাটিতে আমরা টোটাল 6টি স্ট্র্যাঞ্জা খুঁজে পাব এবং প্রতিটি স্ট্র্যাঞ্জায় টোটাল 4টি করে লাইন রয়েছে। আর এই ধরনের পংক্তিকে সাধারণত আমরা কোয়াট্রেন্ট বলে থাকি। উইন্ড কবিতাটি লেখা হয়েছে ফ্রি ভার্সে। এই কবিতাটিকে ফ্রি ভার্স বলা হয় কারণ এই কবিতাটি কোনো ধরনের ফিক্সড প্যাটার্ন বা নির্দিষ্ট ছন্দের কোনো ধারা মেনটেন করেনি। আর এই কবিতাটি একটি প্রবল ঝড়ের মধ্যে একটি ঘর এবং তার আশেপাশের পরিবেশ বা পরিস্থিতিকে কেন্দ্র করে রচিত হয়েছে। আর এই কবিতার টোন হচ্ছে ফেয়ারফুল, টেন্স অর থ্রেটেনিং, অর্থাৎ একটু ভীতিকর, আতঙ্কগ্রস্ত একটা টোন ফুটে উঠেছে। পাশাপাশি এই কবিতাটি আমাদের একটা ডিপার মেসেজ দেয় যে জীবন অনিশ্চিত, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ বা প্রকৃতির যে ভয়ঙ্কর শক্তি রয়েছে সেই শক্তির কাছে আমাদের জীবন খুবই অনিশ্চিত, কারণ আমরা চাইলেও প্রকৃতির নিয়মের বাইরে কখনোই যেতে পারবো না। আর এই কবিতায় ভিভিড ইমেজারি, পার্সোনিফিকেশন, হার্শ অর ফোর্সফুল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। আমাদের কবিতার প্রথম লাইনেই আমরা দেখছি বলা আছে দ্য হাউস হ্যাজ বিন ফার আউট সি অল নাইট, অর্থাৎ ঝড়ের ভয়াবহ তাণ্ডবের কারণে কবির বর্তমান বাড়ি অর্থাৎ তার ঘরটির এমন অবস্থা হয়েছে যেন তার মনে হচ্ছে যে তার বাড়িটি সমুদ্র থেকে দূরে নয়, বরং সমুদ্রের খুব কাছাকাছি অবস্থিত। অর্থাৎ কবির ঘরটা যেন সারা রাত সমুদ্রের অনেক ভেতরেই ছিল। এখানে কবি সরাসরি বলেননি যে তার ঘর সমুদ্রে আছে, তবে ঝড়ের তীব্রতায় ঘরের অবস্থা এমন মনে হচ্ছে যে তার ঘরটি স্থলভাগে নয়, বরং উত্তাল সমুদ্রের মাঝখানে ছিল। আর এখানে আমাদের পয়েট ম্যাটাফোরের ইউজ করেছেন ঝড়ের ভয়াবহতা বোঝানোর জন্য। পরবর্তী লাইনে আমাদের পয়েট বলছেন দ্য উডস ক্র্যাশিং থ্রু ডার্কনেস, দ্য বুমিং হিলস। এখানে পয়েট তার মনের অনুভূতিটাকে প্রকাশ করতে চেয়েছেন এবং তিনি বলতে চেয়েছেন যে তার মনে হচ্ছে যে গভীর রাত এবং ঘন অন্ধকার ভেদ করে চারপাশে যে উডস বা বনভূমি রয়েছে সেগুলো সজোরে ক্রাশিং অর্থাৎ আছড়ে পড়ছে, আর দূরের পাহাড়গুলো যেন মনে হচ্ছে বুমিং অর্থাৎ গর্জন করছে। এই লাইনে পয়েট একটি শক্তিশালী সাউন্ড ইমাজারি ইউজ করেছে, যার মাধ্যমে তিনি প্রকৃতির হিংস্র এবং আক্রমণাত্মক রূপটাকে তুলে ধরেছেন। এরপর আমরা থার্ড লাইনে দেখছি পয়েট বলছেন উইন্ডস স্টাম্পেডিং দ্য হেলস আন্ডার দ্য উইন্ডোজ। পোয়েট এখানে বলছেন যে জানালার নিচের মাঠগুলো দিয়ে বাতাস মনে হচ্ছে যেন পাগলের মতন ছুটে চলেছে। অর্থাৎ এখানে স্টাম্পেডিং বলতে সাধারণত পশু জাতীয় কিছু বোঝাতে ব্যবহার হয়, কিন্তু এখানে বাতাসকে উন্মুক্ত বা পাগল পশুর মতো, হিংস্র পশুদের মতন দেখানো হয়েছে এবং তিনি বোঝাতে চেয়েছেন যে বাতাসটা মানে ঝড়ের যে তাণ্ডবটা সেটা এতটাই হিংস্র বা ভয়ঙ্কর মনে হচ্ছে যেন সেই বাতাসটা ফসলের মাঠ, ঘাস সব কিছুকে তছনছ করে ফেলছে। আর এখানে পয়েট পার্সোনিফিকেশন করে বাতাসকে হিংস্র এবং জীবন্ত করে তুলেছেন। এরপর আমরা ফোর্থ লাইনে দেখছি ফ্লন্ডারিং ব্ল্যাক অ্যাস্ট্রিড অ্যান্ড ব্লেন্ডিং ওয়েট। এই বাক্যটিতে যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করি তাহলে এরকম হবে যে ফ্লন্ডারিং শব্দের অর্থ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, ব্ল্যাক বলতে অন্ধকার বোঝাচ্ছে, অ্যান্ড অ্যাস্ট্রিড হচ্ছে কোনো কিছুর উপর চেপে বসা বা আধিপত্য বিস্তার করা। অর্থাৎ এই লাইনটাকে আমরা এইভাবে বলতে পারি যে পয়েট বলছেন যে বাহিরে এত পরিমাণে বাতাসের তীব্রতা যেন মনে হচ্ছে কারো কোনো নিয়ন্ত্রণ নেই, একটা নিয়ন্ত্রণহীন অন্ধকার সব কিছুর উপর আধিপত্য বিস্তার করছে বা চেপে পড়েছে, এরকম কিছু। অ্যান্ড ব্লাইন্ডিং ওয়েট, এখানে ব্লাইন্ডিং ওয়েট বলতে বোঝানো হয়েছে ঝড় বা বৃষ্টির হিংস্রতা
বা এত পরিমাণ বৃষ্টি হয়েছে বা ঝড় হয়েছে যার কারণে চারপাশে এতটাই ভিজে গেছে যে কিছু দেখা যাচ্ছে না। অর্থাৎ এখন যদি আমি এই 4টি লাইনের সাম আপ করে বলতে যাই, তাহলে এর সারাংশও দাঁড়াবে যে ঘর হচ্ছে আমাদের নিরাপদ একটি আশ্রয়, কিন্তু প্রকৃতি যখন একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন এই নিরাপদ আশ্রয় থেকেও আমাদের মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে। কারণ প্রাকৃতিক এই শক্তির কাছে আমাদের জীবনটা একেবারেই অনিশ্চিত। আর এই স্ট্র্যাঞ্জটাতে কবি ঝড়ের তাণ্ডব বোঝানোর জন্য ম্যাটাফোর, ভিভিড ইমাজারি, পার্সোনিফিকেশন এই লিটারারি টার্মগুলো ইউজ করেছে। সেকেন্ড স্ট্র্যাঞ্জে আমরা দেখতে পাচ্ছি, টিল দ্য ডে রোজ, দেন আন্ডার অ্যান অরেঞ্জ স্কাই দ্য হিলস হ্যাড নিউ প্লেস। টিল দ্য ডে রোজ, এখানে বলা হয়েছে যে ভোর হওয়ার আগ পর্যন্ত এই ঝড়টা চলেছে। দেন আন্ডার অ্যান অরেঞ্জ স্কাই, অর্থাৎ ঝড়ের পর ভোরের আকাশে একটা অস্বাভাবিক কমলা রঙের আভা দেখা দিচ্ছে। আর এই কমলা রঙের আকাশ কোনো স্বাভাবিক শান্তি বা পরিস্থিতি নয়, বরং ঝড়ের পরের ভীতিকর পরিবেশটাকে বোঝানোর জন্য পোয়েট এখানে অরেঞ্জ স্কাইকে ইউজ করেছেন। এরপর পোয়েট বলছেন দ্য হিলস হ্যাড নিউ প্লেসেস, অর্থাৎ ঝড়ের যে তাণ্ডব রাতে চলেছে এতে মনে হচ্ছে যে পাহাড়ের যে ঢাল বা আকার আয়তন এগুলো চেঞ্জ হয়ে নতুন প্লেস হয়ে গেছে বা নতুন একটা রূপ ধারণ করেছে। এক কথায় পোয়েটের মনে হচ্ছে যে হিলসগুলো বা পাহাড় পর্বতের যে ভূমির এক প্রকার পরিবর্তন হয়ে গেছে। এরপর পোয়েট বলছেন দ্য ওয়াইন্ড ওয়েল্ডেড, অর্থাৎ বাতাস কোনো অস্ত্র চালানোর মতন আচরণ করছে, লাইক ব্লেড লাইট, লুমিনোয়াস ব্ল্যাক অ্যান্ড এমারাল্ড। এখানে ব্লেড লাইট বলতে পয়েন্ট বোঝাতে চেয়েছেন যে আলো এতটাই তীক্ষ্ণ যে মনে হচ্ছে ছুরির মতন কেটে যাচ্ছে, এবং সেই আলোটা হচ্ছে লুমিনোয়াস ব্ল্যাক, অর্থাৎ আলোর পাশাপাশি অন্ধকারও রয়েছে এবং মনে হচ্ছে যে কিছুটা উজ্জ্বল এমারাল্ড কালার, অর্থাৎ একটু গাঢ় সবুজ কালার, যেমন ভেজা ঘাস বা পাহাড়টা দেখতে যেরকম মনে হচ্ছে ঠিক এরকম কালার। অর্থাৎ এখানে পোয়েট রঙের ব্যবহার করে কিছু ভিজুয়াল ইমাজারি তৈরি করার চেষ্টা করেছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে আলো এবং অন্ধকার একসাথে মিলে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর সেই ভয়ঙ্কর রূপটা হচ্ছে ফ্লেক্সিং লাইক দ্য লেন্স অফ এ ম্যাড আই। এই লাইনটিতে পোয়েট সিমিলি ইউজ করেছেন। এখানে ফ্লেক্সিং শব্দের অর্থ বাঁকানো এবং দ্য লেন্স অফ আ ম্যাড আই বলতে বোঝানো হয়েছে একজন পাগল ব্যক্তি বা একজন রাগান্বিত ব্যক্তির দৃষ্টিটা যেরকম নড়বড়ে থাকে বা দোদুল্যমান বা বাঁকানো থাকে, ঠিক একইভাবে প্রকৃতিকে এখানে উন্মাদ, পাগল, অস্বাভাবিক বা নিয়ন্ত্রণহীন হিসেবে দেখানো হয়েছে। এবং পোয়েট এই 4টি লাইনে বোঝাতে চেয়েছেন যে ভয়াবহ ঝড় সারা রাত ধরে চলার পরও ভোরেও প্রকৃতি তখনও শান্ত হয়নি, বরং দিন ওঠার সময় আকাশের কমলা রং, যেটা আসলে স্বাভাবিক রং নয় বরং ঝড়ের পরের যেই ধ্বংসাত্মক যে প্রভাব সেটাকেই রিপ্রেজেন্ট করছে। এবং এই যে ঝড়ের তাণ্ডবে কবির মনে হচ্ছে যেন পাহাড়ের চেহারা বদলে গেছে, ভূমি পরিবর্তন হয়ে গেছে এবং তিনি বাতাসকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন বাতাসকে অস্ত্রধারী যোদ্ধা হিসেবে তুলনা করেছেন, যেখানে কবির মনে হচ্ছে যে বাতাস ছুরির ধারালো আলোর মতন শক্তি নিয়ে সব কিছুর উপর আঘাত হানছে এবং আলো অন্ধকার একটা সবুজ রং মিলে চারপাশটা একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং একজন পাগল বা উন্মাদ ব্যক্তি দৃষ্টিটা যেরকম নড়বড়ে হয়, তিনি বাস্তবতাটাকে ঠিক যেভাবে দেখেন ঠিক সেরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আসলে এই লাইনগুলো দ্বারা আমাদের পোয়েট প্রকৃতির যে অস্বাভাবিক এবং নিয়ন্ত্রণহীন যে শক্তিটা সেটাকে তুলনা উপস্থাপন করেছেন এবং মানুষের অসহায় অবস্থাটাকেও প্রকাশ করেছেন। এরপর আমরা নেক্সট স্ট্র্যাঞ্জায় দেখছি, At noon, I scaled along the house side as far as the coil house door. থার্ড স্ট্র্যাঞ্জার প্রথমে কবি ঝড়ের ভয়াবহতা কিভাবে দিনের আলোতেও অব্যাহত রয়েছে সেটাকে তুলে ধরেছেন এবং তিনি বলছেন যে দুপুরবেলায় তিনি ঘরের দেয়াল ঘেঁষে খুব সাবধানে এগিয়ে কয়লার ঘরের দরজা পর্যন্ত যান। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে ঝড়ের এতটাই প্রবল ছিল বা এতটাই ভয়ঙ্কর ছিল যে খোলা জায়গায় তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না, বরং তাকে ঘরের একেবারে গা ঘেঁষে যেতে হচ্ছে। তারপর তিনি বলছেন যে ওয়ান্স আই লুকড আপ, অর্থাৎ যখন সে একবার এই ঘরের ধার ঘেঁষে যখন যাচ্ছিলেন কয়লার রুমে, তখন যখন তিনি উপর দিকে তাকালেন, দেন তিনি দেখলেন থ্রু দ্য ব্রান্ট ওয়াইন্ড দ্যাট ডেন্টেড দ্য বল অফ মাই আইস,
অর্থাৎ উপরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ঝড়ো বাতাসে প্রচণ্ড আঘাত তার চোখে এসে লাগে এবং তার মনে হয় যে এত জোরে তার চোখে আঘাত লেগেছে, মনে হচ্ছিল যে তার চোখ দুটো একবারে ডেবে যাচ্ছে বা গলে যাচ্ছে। নেক্সট লাইনে তিনি বলছেন, দ্য টেন্ট অফ দ্য হিলস ড্রামড অ্যান্ড স্ট্রেইনড ইটস গে রোপ। এখানে দ্য টেন্ট অফ দ্য হিলস অর্থাৎ পাহাড়গুলোকে কবি একটি টেন্ট বা তাঁবুর সাথে তুলনা করেছেন, যেগুলো ড্রামড অর্থাৎ প্রবল বাতাসে যেরকম তাঁবুর কাপড়ের উপর ড্রামের মতন শব্দ করে এবং দড়িগুলো টান টান হয়ে যায়, ঠিক তেমনিভাবে পয়েটেরও মনে হচ্ছে যে পাহাড়গুলো এই প্রবল ঝড় এবং বাতাসের চাপের কারণে এক প্রকার কাঁপছে, ড্রামের মতন গর্জন করে উঠছে। এখানে পয়েট উপমা ব্যবহার করেছেন। এই 4টি লাইনের সামারি হিসেবে বলা যেতে পারে যে পয়েট এখানে ঝড়কে সর্বগ্রাসী শক্তি হিসেবে দেখিয়েছে, যেটা শুধু পরিবেশকে আতঙ্কিত করছে এমন নয়, বরং মানুষকেও শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ অসহায় করে তুলেছে। এরপর আমরা নেক্সট স্ট্র্যাঞ্জায় দেখতে পাচ্ছি, দ্য ফিল্ডস কোয়েভারিং, দ্য স্কাই লাইন গ্রিমেস অ্যাট এনি সেকেন্ড টু ব্যাং অ্যান্ড ভ্যানিস উইথ আ ফ্ল্যাপ। লাইনটিতেও পয়েট ঝড়ের ভয়াবহতাকে তুলে ধরতে এই শব্দগুলোকে ইউজ করেছেন, যেমন কোয়েভারিং, স্কাইলাইন, গ্রিমেস। অর্থাৎ কোয়েভারিং হচ্ছে কেঁপে ওঠা, অর্থাৎ তিনি বলছেন যে ফসলের মাঠগুলো মনে হচ্ছে যে প্রবলভাবে কাঁপছে, এবং দ্য স্কাইলাইন অর্থাৎ দিগন্ত বা আকাশের রেখাগুলোও মনে হচ্ছে যেমন গ্রিমেস অর্থাৎ ভয়ঙ্কর মুখভঙ্গি ধারণ করছে। আর নেক্সট লাইনে পয়েট বলছেন যে তার মনে হচ্ছে যে যে কোনো সময় প্রচণ্ড একটা শব্দে সব কিছু ভ্যানিশ হয়ে যেতে পারে বা ভেঙে পড়ে মিলিয়ে যেতে পারে। এরপর পোয়েট বলছেন যে দ্য ওয়াইন্ড ফ্ল্যাং আ ম্যাকপাই অ্যাওয়ে অ্যান্ড আ ব্ল্যাক ব্যাক গার্ল বেন্ট লাইক অ্যান আয়রন বার স্লোলি। এই লাইনটিতে পয়েট বলছেন যে বাতাসের শক্তিটা এতটাই তীব্র যে এটা একটা ম্যাকপাই পাখিকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এবং একটি কালো পিঠের পাখি যেমন গাংচিল পাখি, এটিকেও ধীরে ধীরে লোহার দণ্ডের মতন বাঁকিয়ে দিচ্ছে বা বাঁকা করে দিচ্ছে। এই চিত্রগুলো দেখায় যে ঝড় কেবল যে স্থলভাগে তাণ্ডব চালাচ্ছে এমন নয়, বরং আকাশের মধ্যে যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলোকেও অসহায় করে তুলছে। ঝড়ের তীব্রতা এতই বেশি যে ম্যাকপাইয়ের মতন ছোট পাখিগুলো তো বাতাসের সাথে পারছেই না, বরং গাংচিলের মতন একটু বড় পাখিগুলো বাতাসের প্রচণ্ড আঘাতে লোহার দণ্ডের মতন বাঁকা হয়ে যাচ্ছে। নেক্সট লাইনে রয়েছে, দ্য হাউস rang like some fine green goblet in the note that any second would shatter it. এই স্ট্রেঞ্জেতে পয়েট তার নিজের হাউসের কথা বলছেন, যেটা তার কাছে মনে হচ্ছে যে ঝড়ের প্রচণ্ড আঘাতে তার বাড়িটিও নিরাপদ নয়। বাতাসে ঘরটি এমনভাবে শব্দ করছে যেন মনে হচ্ছে যে একটি সূক্ষ্ম সবুজ কাচের পেয়ালার মতো, অর্থাৎ এই যে ফাইন গবলেট এখানে সূক্ষ্ম কাচের পেয়ালা বোঝাচ্ছে, যেটা যে কোনো মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। এই উপমা ব্যবহারের মাধ্যমে পয়েট তার ঘরের ভঙ্গুরতা এবং তার নিরাপত্তাহীনতাটাকে ফুটিয়ে তুলেছেন। পয়েট বলছেন, নাও ডিপ ইন চেয়ার্স ইন ফ্রন্ট অফ দ্য গ্রিন ফায়ার উই গ্রিপ আওয়ার হার্টস অ্যান্ড ক্যান নট এন্টারটেইন বুক থট। এই স্ট্রেঞ্জের শেষের দিকে পয়েট বলছেন যে তারা এখন আগুনের সামনে একটি চেয়ারে গভীরভাবে হৃদয় আঁকড়ে ধরে বসে আছেন। এখানে উই বলতে আমরা বুঝতে পেরেছি যে এখানে পয়েট একা না, পয়েটের সাথে আরও একজন আছেন। বাহিরে প্রচণ্ড ঝড় হচ্ছে এবং তারা খুবই আতঙ্কিত এবং তারা এতটাই আতঙ্কিত যে এই ঝড়ের যে প্রবলতা বা তাণ্ডবটার কারণে তাদের মন কোনোভাবে স্থির হচ্ছে না, এবং তারা চাইলেও কোনো বই পড়তে পারছে না বা অন্য কোনো চিন্তায় মন দিতে পারছেন না। সব মিলিয়ে এই অংশে কবি বলতে চেয়েছেন যে প্রকৃতির যে হিংস্র বা এই তাণ্ডব যে শক্তিটা, সেই শক্তিটার সামনে মানুষ সম্পূর্ণ অসহায় এবং আতঙ্কগ্রস্ত, এবং অনেক সময় মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়ে। এই ঝড়টা শুধুমাত্র যে বাহিরের জগৎ বা তাণ্ডবটাকেই রিপ্রেজেন্ট করছে না বা বাহিরটাকেই শুধু কাঁপিয়ে তুলছে না, বরং মানুষের মনের ভেতরের যে স্থিরতা সেটাও ভেঙে ফেলে একটা অস্থিরতা বা আতঙ্কগ্রস্ত মনোভাবটাকে জাগিয়ে তুলছে। এরপর আমরা নেক্সট স্ট্র্যাঞ্জায় দেখছি, অর ইচ আদার উই ওয়াচ দ্য ফায়ার ব্লেজিং। কবি এবং তার সাথে যিনি আছেন তারা দুজনেই জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে আছেন, অ্যান্ড ফিল দ্য রুটস অফ দ্য হাউস মুভ, এবং তারা অনুভব করতে পারছেন যে তাদের বাড়ির যে ভিত্তি বা শেকড়টা সেটা মনে হচ্ছে কি প্রচণ্ড জোরে কাঁপছে। বাট সিট অন, কিন্তু তারা বসে আছেন, অ্যান্ড সিইং দ্য উইন্ডো ট্রেম্বল টু কাম ইন,
আর দেখছেন যে তার জানালাগুলো থরথর করে কাঁপছে, যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে এগুলো ভেতরে ঢুকে পড়বে। Then the last line, hearing the stones cry out under the horizons. পোয়েটের মনে হচ্ছে যে তিনি কিছু আর্তনাদ শুনছেন, হতে পারে সেগুলো দূরের পাহাড়গুলোর আর্তনাদ। এখানে স্টোন ক্রাইজ এই বাক্যটির দ্বারা প্রকৃতির যন্ত্রণাকে পার্সনিফাই করা হয়েছে এবং বোঝানো হচ্ছে যে ঝড় তাণ্ডবে পুরো ভূমিটি যেন মনে হচ্ছে কষ্টে চিৎকার করে কাঁদছে। আর এই ইন্টেন্স অ্যান্ড ডার্ক টোনের মধ্য দিয়ে কবিতাটির এখানে সমাপ্তি ঘটে। এই পোয়েমের কিছু থিমের মধ্যে উল্লেখযোগ্য থিমগুলো হচ্ছে দ্য ভায়োলেন্ট পাওয়ার অফ নেচার, অর্থাৎ প্রকৃতির হিংস্র শক্তি। 2 নম্বর হচ্ছে হিউম্যান ফ্র্যাগিলিটি অ্যান্ড ফিয়ার, মানুষের ভঙ্গুরতা এবং ভয়। স্ট্রাগল ফর সার্ভাইভাল, অর্থাৎ মানুষের সংগ্রাম, বেঁচে থাকার জন্য যে সংগ্রাম। 4 নম্বর হচ্ছে ইনস্ট্যাবিলিটি অ্যান্ড আনসার্টেনটি অফ লাইফ, অর্থাৎ মানুষের জীবনের অনিশ্চয়তা এবং অস্থিরতা। আশা করছি আপনারা কবিতাটা বুঝতে পেরেছেন। ওকে দেন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও. If you like this video, don't forget to subscribe my channel and thanks for watching. Allah Hafiz.